মাস্কুলোস্কেলিটাল ইনজুরিজ মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে সক্ষম হবেন কঙ্কাল সিস্টেম এবং এর অংশগুলি কি কি, মানুষের হাড় এবং জয়েন্টের গঠনগুলি কেমনভাবে হয়, ওপেন ফ্র্যাকচার এবং ক্লোজড ফ্র্যাকচার কি, ওপেন ফ্র্যাকচার এবং ক্লোজড ফ্র্যাকচারের লক্ষণ ও উপসর্গগুলি কি কি, ডিসলোকেশন, মোচ এবং স্ট্রেন কি, ডিসলোকেশন, মোচ এবং স্ট্রেনের লক্ষণ ও উপসর্গগুলি কি কি, ফ্র্যাকচার এবং ডিসলোকেশনের প্রি হসপিটাল ট্রিটমেন্টের পদ্ধতিগুলি কি কি এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলি কি কি। আসুন আমরা মাস্কুলোস্কেলিটাল ইনজুরিগুলি কি তা বোঝার মাধ্যমে বিষয়টা শুরু করি। মাস্কুলোস্কেলিটাল ইনজুরিজ হলো পেশি বা কঙ্কাল সিস্টেমের আঘাত, যার মধ্যে কঙ্কালের পেশি, হাড়, টেন্ডন, লিগামেন্ট, জয়েন্ট, তরুণাস্থি এবং অন্যান্য নরম টিস্যুর ক্ষতি। পেশিবহুল আঘাতগুলি হঠাৎ পরিশ্রমের ফলে দেখা দিতে পারে, যেমন একটি ভারী বস্তু উত্তোলন করা বা বারবার গতির কারণে পুনরাবৃত্তিমূলক স্ট্রেন বা জোর, কম্পন, অপ্রযুক্তিগত ভঙ্গিতে বারবার এক্সপোজার থেকে হয়ে থাকে। রাস্তায় দুর্ঘটনা বা পড়ে যাওয়ার মতো তীব্র আঘাতজনিত ঘটনার কারণে পেশিবহুল সিস্টেমে আঘাত এবং ব্যথাও পেশির আঘাতের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। পেশির আঘাতগুলি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে, যার মধ্যে রয়েছে উপরের এবং নিচের পিঠ, ঘাড়, কাঁধ এবং পায়ের ও হাতের মতো অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের মাস্কুলোস্কেলিটাল সিস্টেম লোকোমোটর সিস্টেম হিসেবেও পরিচিত। এটি একটি অঙ্গ সিস্টেম যা মানুষকে তাদের পেশি এবং কঙ্কাল সিস্টেম ব্যবহার করে চলাফেরার ক্ষমতা দেয়। পেশিবহুল সিস্টেম শরীরের গঠন, সমর্থন, স্থিতিশীলতা এবং নড়াচড়া প্রদান করে। এটি হাড়, পেশি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট এবং অন্যান্য সংযোজক টিস্যু দ্বারা গঠিত, যা টিস্যু এবং অঙ্গগুলিকে সমর্থন করে এবং আবদ্ধ করে রাখে। মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের প্রাথমিক কাজগুলির মধ্যে রয়েছে শরীরকে ধরে রাখা, গতির অনুমতি দেওয়া এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করা। সিস্টেমের কঙ্কালের অংশটি ক্যালসিয়াম এবং ফসফরাসের প্রধান স্টোরেজ হিসেবে কাজ করে এবং এতে লাল রক্ত কোষের উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এই সিস্টেমটি বর্ণনা করে যে কিভাবে হাড়গুলি অন্যান্য হাড় এবং পেশি তন্তুগুলির সাথে সংযোগকারী টিস্যু যেমন টেন্ডন এবং লিগামেন্টের মাধ্যমে সংযুক্ত থাকে। হাড় শরীরের স্থিতিশীলতা প্রদান করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল 206টি হাড় নিয়ে গঠিত। যদিও জন্মের সময় 300টি হাড় থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক হবার সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে সেটি 206টি হাড় হয়ে যায়। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালে টোটাল 80টি হাড় রয়েছে, যার মধ্যে মাথার খুলিতে 28টি এবং ধরে 52টি হাড়। অ্যাপেন্ডিকুলার কঙ্কালে 126টি হাড় রয়েছে, যার মধ্যে উপরের অংশে বাহুতে 32x2 টোটাল 64 এবং উভয় পায়ের নিম্ন প্রান্তে 31x2 টোটাল 62টি হাড় রয়েছে। হাড়ের অসিফিকেশন হলো হাড় গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি ভ্রূণের বিকাশের ষষ্ঠ এবং সপ্ততম সপ্তাহের মধ্যে শুরু হয়, যেটি 25 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। তাদের সম্পর্কে আরো জানতে প্রতিটি কঙ্কালের উপর ক্লিক করুন। অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল 80টি হাড় নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে মাথার খুলি, বক্ষ এবং মেরুদণ্ড ও মেরুদণ্ডের কলাম। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল 126টি হাড় নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে কাঁধ, ক্ল্যাভিকেল এবং স্ক্যাপুলা। উপরের অংশে বাহু, হাত, আঙুল, শ্রোণী বা নিতম্ব এবং নিচের প্রান্তে পা এবং পায়ের আঙুল। এখন যেহেতু আপনি হাড়ের গঠন এবং জয়েন্টগুলি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছেন, এবার কঙ্কাল সিস্টেমের কার্যাবলীর ব্যাপারে আলোচনা করা যাক। কঙ্কাল সিস্টেম। কঙ্কাল সিস্টেম শরীরের জন্য সমর্থন প্রদান করে, খনিজ এবং লিপিড সঞ্চয় করে, রক্তের কোষ তৈরি করে, শরীরের অঙ্গগুলিকে রক্ষা করে, লিভারেজ এবং মুভমেন্ট প্রদান করে থাকে। এখন যেহেতু আপনি কঙ্কাল সিস্টেমের কাজগুলি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই আমি আপনাকে পেশিবহুল
আঘাতের লক্ষণগুলির ব্যাপারে জানাবো। পেশি বা কঙ্কাল সিস্টেমের ক্ষতির ফলে পেশিবহুল আঘাতগুলি হয়ে থাকে, যা সাধারণত একটি কঠোর অথবা পুনরাবৃত্তিমূলক কার্যকলাপের কারণে ঘটে থাকে। তারা সবচেয়ে সাধারণ কাজ সম্পর্কিত আঘাতের কারণেও হয়ে থাকে। পেশিবহুল আঘাতের লক্ষণগুলির মধ্যে রয়েছে হাত, বাহু, কাঁধ, ঘাড়, পিঠ বা পায়ে ব্যথা, আক্রান্ত স্থানে ফোলা ভাব, অসারতা, ঝিঁঝি পোকার মতো আওয়াজ এবং ভারী হওয়া অথবা ক্লান্তির অনুভূতি এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। কেউ কেউ একাধিক আঘাতের কারণে একাধিক উপসর্গ অনুভব করতে পারেন। পেশি, হাড়, টেন্ডন, রক্তনালী, স্নায়ু এবং অন্যান্য নরম টিস্যুর ক্ষতি হয়। চিকিৎসা ব্যবস্থাও পরিবর্তিত হয় এবং বিভিন্ন ফলাফল হতে পারে। মাস্কিউলোস্কেলিটালের ব্যথা পেশি, লিগামেন্ট, টেন্ডন এবং হাড়কে প্রভাবিত করে। আরো জানতে প্রতিটি কার্ড ফ্লিপ করুন। পেশির স্ট্রেন বা টিয়ার্স, এটি অতিরিক্ত পরিশ্রম বা আকস্মিক নড়াচড়ার কারণে পেশিগুলির ক্ষতি। হাড় ভেঙে যাওয়া, আঘাত বা বারবার চাপের কারণে হাড় ভেঙে যায়। টেন্ডিনাইটিস, পুনরাবৃত্তিমূলক নড়াচড়ার কারণে টেন্ডনের প্রদাহ। কার্পাল টানেল সিন্ড্রোম, কবজির মধ্যবর্তী স্নায়ুর সংকোচন, প্রায়ই হাতের মুভমেন্টের পুনরাবৃত্তির কারণে এগুলি ঘটে থাকে। হার্নিয়েটেড ডিস্ক, পুনরাবৃত্তিমূলক চাপ বা আঘাতের কারণে মেরুদণ্ডের ইন্টারভার্টিব্রাল ডিস্কে আঘাত। মচকে যাওয়া এবং লিগামেন্টের ইনজিউরি, হঠাৎ নড়াচড়া বা আঘাতের কারণে লিগামেন্টের স্ট্রেচিং বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। নার্ভ এন্ট্রাপমেন্ট, স্নায়ু সংকোচন বা চিমটা করা যা ব্যথা এবং কর্মহীনতার দিকে পরিচালিত করে। নরম টিস্যু ইনজিউরি, আঘাত বা পুনরাবৃত্তিমূলক চাপের কারণে রক্তনালী, স্নায়ু এবং অন্যান্য নরম টিস্যুগুলির ক্ষতি। এখন পর্যন্ত আপনি যা শিখেছেন তা পরীক্ষা করার সময় এসেছে। এগিয়ে যাওয়ার জন্য আপনি প্রশ্নের উত্তর দিন। আপনি ফ্র্যাকচার সম্পর্কে শুনেছেন। এখন আমি আপনাকে ফ্র্যাকচার কাকে বলে, ফ্র্যাকচারের উপসর্গ এবং ফ্র্যাকচারের ধরন সম্পর্কে বলবো। ফ্র্যাকচার একটি হাড়ের ভাঙন, রাস্তা দুর্ঘটনা, পড়ে যাওয়া বা খেলাধুলার আঘাতের কারণে সাধারণত ফ্র্যাকচার হয়ে থাকে। অন্যান্য কারণ হলো কম হাড়ের ঘনত্ব বা অস্টিওপোরোসিস, যা হাড়ের দুর্বলতা সৃষ্টি করে। অতিরিক্ত ব্যবহারের ফলে স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে, যা হাড়ের খুব একটি ছোট ফাটল। ফ্র্যাকচারের ধরন এবং লক্ষণগুলি সম্পর্কে আরো জানতে সংশ্লিষ্ট ছবিতে ক্লিক করুন। ফ্র্যাকচারের ধরন, ফ্র্যাকচারগুলি খোলা বা বন্ধ হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। বন্ধ ফ্র্যাকচার বা ক্লোজড ফ্র্যাকচার এমন একটি ফ্র্যাকচার যার মধ্যে ওভারলাইং ত্বক অক্ষত থাকে। সঠিক স্প্লিন্টিং একটি বন্ধ ফ্র্যাকচারের সাথে সম্পর্কিত ক্ষতি কমাতে সাহায্য করতে পারে। ওপেন ফ্র্যাকচারে যদি ভাঙা হাড় ত্বকে খোঁচা দেয় তাকে একটি খোলা বা যৌগিক ফ্র্যাকচার বলে। ক্ষত দিয়ে হাড় বেরোতে পারে বা নাও পারে। দূষণের ঝুঁকির কারণে খোলা ফাটল গুরুতর। কমিউনিটেড ফ্র্যাকচারে হাড়টি কমপক্ষে 2 বা তার বেশি টুকরো টুকরো হয়ে যায়। ফ্র্যাকচারের লক্ষণ, ফ্র্যাকচারের লক্ষণগুলি হলো তীব্র ব্যথা, অঙ্গ বিকৃতি, অঙ্গটি জায়গা থেকে দূরে দেখায়, ফোলা ভাব, ক্ষত বা আঘাতের চারপাশে কমলতা, অসারতা এবং ঝাঁকুনি এবং একটি অঙ্গ মুভমেন্ট করতে অসুবিধা অনুভব করা। আপনি কি স্থানচ্যুতি বা ডিসলোকেশন, মচকে যাওয়া, স্ট্রেন এবং পেশি ক্রাম্প সম্পর্কে জানেন? এবার ডিসলোকেশন বা স্থানচ্যুতি, মচকে যাওয়া, স্ট্রেন এবং পেশি ক্রাম্পের ব্যাপারে জানুন। আরো জানতে প্রতিটি ছবিতে ত্রিভুজটি টেনে আনুন এবং ড্রপ করে দিন। ডিসলোকেশন, ডিসলোকেশন বা স্থানচ্যুতি হলো জয়েন্ট থেকে দুটি হাড়ের বিচ্ছেদ। অর্থাৎ একটি স্থানচ্যুত জয়েন্ট হলো একটি জয়েন্ট
যেখানে হাড়গুলি আর তার স্বাভাবিক অবস্থানে থাকে না। মোচ বা স্প্রেন। মোচ বা স্প্রেন একটি প্রসারিত বা ছেঁড়া লিগামেন্ট। লিগামেন্ট হলো টিস্যু যা একটি জয়েন্টে হাড়কে সংযুক্ত করে। পড়ে যাওয়া, মোচড়ানো বা আঘাতের ফলে মোচ হতে পারে। গোড়ালি এবং কবজি মোচ সাধারণত বেশি হয়ে থাকে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা, ফোলাভাব, ক্ষত এবং আপনার জয়েন্টগুলি সরাতে ব্যথা অনুভব করা। আপনি একটি পপ আওয়াজ বা ছিঁড়ে যাওয়া অনুভব করলে বুঝবেন আপনার চোট লেগেছে। স্ট্রেন হলো প্রসারিত বা ছেঁড়া পেশি বা টেন্ডন। টেন্ডন হলো টিস্যু যা পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করে। এই টিস্যুগুলি মোচড়ালে বা টানলে স্ট্রেন হতে পারে। স্ট্রেন হঠাৎ ঘটতে পারে বা সময়ের সাথে বিকাশ হতে পারে। খেলাধুলা করার সময় স্ট্রেন প্রধানত পিঠের পেশি এবং হ্যামস্ট্রিংকে প্রভাবিত করে। পেশি ক্র্যাম্প। পেশি ক্র্যাম্প হলো এক বা একাধিক পেশির হঠাৎ অপ্রত্যাশিত শক্ত হয়ে যাওয়া। গরমে বিশেষভাবে ব্যায়াম বা কঠোর পরিশ্রম করলে পেশিতে ক্র্যাম্প হতে পারে। এখন যেহেতু আমরা ডিসলোকেশন বা স্থানচ্যুতি, মচকে যাওয়া বা স্প্রেন এবং স্ট্রেন কি তা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছি, এখন তাদের লক্ষণগুলি সম্পর্কে আমরা জেনে নেব। তাদের সম্পর্কে আরো জানতে ড্রপ বক্সে লক্ষণগুলি টেনে আনুন। স্থানচ্যুতি বা ডিসলোকেশনের উপসর্গগুলি হলো জয়েন্টে বা এর বাইরে অসাড়তা বা ঝাঁকুনি। খুব বেদনাদায়ক হয়ে ওঠে যদি আপনি আপনার জয়েন্টটি ব্যবহার করার চেষ্টা করেন বা এতে ওজন রাখেন। জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে যাওয়া, ফোলা বা থেঁতলে যাওয়া এবং বাইরে থেকে বোঝা যায় বিবর্ণ বা আকারের বিকৃতি হয়ে যাওয়া। গোড়ালি এবং কবজি মোচের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা, ফোলাভাব, ক্ষত এবং আপনার জয়েন্টগুলি সরাতে অক্ষম হওয়া। আঘাতের সময় আপনি একটি পপ বা টিয়ার অনুভব করতে পারেন। স্ট্রেনের লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা বা কোমলতা অনুভব করা, আক্রান্ত স্থানে লাল ভাব বা ক্ষত দেখা, সীমিত পরিসরের গতি অনুভব করা, পেশিতে খিঁচুনি হওয়া, ফোলা ভাব এবং পেশি দুর্বলতার সংবেদন হওয়া। পেশি ক্রাম্পের লক্ষণগুলির মধ্যে ব্যথা বা কোমলতা অনুভব করা, আক্রান্ত স্থানে ত্বকের লাল ভাব দেখা, পেশির দুর্বলতা অনুভব করা এবং গুরুতর অস্বস্তি অনুভব করা। এর চিকিৎসা: পেশি ক্রাম্পকে আলতো করে পেশি প্রসারিত করে এবং প্রচুর পরিমাণে তরল পান করে এর চিকিৎসা করা যেতে পারে। এখন আমরা স্থানচ্যুতি বা ডিসলোকেশন, মচকে যাওয়া এবং স্ট্রেনের উপসর্গ এবং লক্ষণ সম্পর্কে ভালোভাবে জেনে গেছি। এবার ফাটল এবং স্থানচ্যুতির প্রি হসপিটাল ট্রিটমেন্টের ধাপগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দিই। পরীক্ষায় আপনার ইন্দ্রিয়ের পরিদর্শন বা তাকানোর দক্ষতা, শ্রবণ এবং প্যালপেশন বা অনুভূতির ব্যবহার জড়িত। সার্বজনীন সতর্কতা ব্যবহার করুন এবং সেইনটিকে সিকিউর করুন। ফ্র্যাকচার এবং স্থানচ্যুতিগুলি প্রি হসপিটাল ট্রিটমেন্টে নিম্নলিখিত পদক্ষেপগুলি জড়িয়ে আছে। প্রাথমিক মূল্যায়ন সম্পাদন করুন, জীবন হানির সমস্যা চিহ্নিত করুন এবং চিকিৎসা করুন। বেশি বড় আঘাত থেকে বিভ্রান্ত হবেন না। সার্ভিক্যাল কলার ব্যবহার করতে এবং অক্সিজেন প্রদান করতে মনে রাখবেন। যদি প্রয়োজন হয় বিপিডক ব্যবহার করে একটি শারীরিক পরীক্ষা করুন। বাইরের রক্তপাত পরীক্ষা করুন। গুরুতর ব্যথার জন্য মূল্যায়ন করুন। জয়েন্ট এবং হাড়ের দৃশ্যমান বিকৃতি সন্ধান করুন। খোলা আঘাতের জন্য পরিদর্শন করুন। ক্রিপ্টাস শব্দ শুনুন। আঘাতকে স্থিতিশীল করুন। ম্যানুয়াল স্থিতিশীলতা প্রদান করে আঘাতের স্থানকে সুরক্ষিত করুন। যথাযথ স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখুন। আঘাতকে আপনি প্রকাশ করুন। ফুলে যাওয়ার আগে কাপড় কেটে ফেলুন এবং গহনা খুলে ফেলুন। খোলা ক্ষত চিকিৎসা এবং রক্তপাত নিয়ন্ত্রণ করুন। একটি
পরিষ্কার বা জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ক্ষতগুলিকে ঢেকে রাখুন। ভাঙা হাড়ের প্রান্তে সরাসরি চাপ প্রয়োগ করা এড়িয়ে চলুন। হাড় আঘাত স্থান থেকে বের হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী চাপ দিন। সাবধান থাকুন। স্প্লিন্টিং উপকরণ প্রস্তুত করুন। জখমের উপর সাবধানে স্প্লিন্ট প্রয়োগ করুন। স্প্লিন্টটিকে অবস্থানে সামঞ্জস্য করুন। স্প্লিন্টিং এর সময় ম্যানুয়াল স্থিতিশীলতা বজায় রাখুন। সংলগ্ন জয়েন্টগুলি এবং আঘাতের স্থান সুরক্ষিত করুন। নিশ্চিত করুন রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে। স্প্লিন্টিং এর পরে নাড়ি, মোটর ফাংশন এবং সংবেদন পুনরায় মূল্যায়ন করুন। ব্যথা এবং ফোলা কমাতে ঠান্ডা প্যাক বা বরফ ব্যবহার করুন। শকের জন্য ট্রিটমেন্ট করুন। আহতের অবস্থা পর্যবেক্ষণ করুন এবং যথাযথ যত্ন প্রদান করুন। নির্দিষ্ট আঘাতের প্রি হসপিটাল ট্রিটমেন্ট এবং স্প্লিন্ট প্রয়োগের জন্য আমাদের সর্বদা নাড়ি, মোটর ফাংশন এবং স্প্লিন্টিং এর আগে ও পরে সংবেদন পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন। স্প্লিন্টিং দুটো উপায়ে সঞ্চালিত হয়: আপার এক্সট্রিমিটিসকে স্প্লিন্ট করা এবং লোয়ার এক্সট্রিমিটিসকে স্প্লিন্ট করা। আসন্ন স্লাইডে তাদের সম্পর্কে আপনি আরো জেনে নিন। উপরের অংশগুলিকে বিভক্ত করার মধ্যে রয়েছে কাঁধ এবং ক্লাভিকেল, হিউমেরাস বা উপরের বাহু এবং কাঁধ, কনুই, বাহু এবং কবজি এবং হাত ও আঙুল। আরো জানতে প্রতিটি কার্ড ফ্লিপ করুন। কাঁধ এবং ক্লাভিকেল। কাঁধ এবং ক্লাভিকেলের লক্ষণ ও উপসর্গগুলি হলো ড্রপড, বিকৃতি বা অসামঞ্জস্য, ঝুলন্ত অবস্থা। এর প্রি হসপিটাল ট্রিটমেন্ট: একটি স্লিং এবং সোয়াদ প্রয়োগ করুন। প্রয়োজনে প্যাডিং ব্যবহার করুন। হিউমেরাস বা উপরের বাহু ও কাঁধ, এর লক্ষণ এবং উপসর্গগুলি হলো ব্যথা, ফোলাভাব এবং বিকৃতি। চিকিৎসা: বাহুর বাইরের দিকে একটি শক্ত স্প্লিন্ট প্রয়োগ করুন। খালি স্থানে প্যাড ব্যবহার করুন। তারপর একটি স্লিং এবং সোয়াদের মাধ্যমে সেটিকে সুরক্ষিত করুন। কনুই: কনুই যে অবস্থানে আছে সেই অবস্থানেই স্প্লিন্ট করুন। সেটিকে সোজা করার চেষ্টা আপনি কোনো মতেই করতে যাবেন না। এর লক্ষণ এবং উপসর্গ: ব্যথা এবং ফোলাভাব বা বিকৃতি। চিকিৎসা: হাত কনুইতে বাঁকা থাকলে স্লিং এবং সোয়াদ বা বালিশ বা কম্বল ব্যবহার করুন। কনুই সোজা হলে পুরো বাহু, বগল থেকে আঙুলে স্প্লিন্ট ব্যবহার করুন। বাহু এবং কবজি, এর লক্ষণ ও উপসর্গ: ব্যথা, ফোলাভাব এবং বিকৃতি। এর চিকিৎসা: একটি আর্ম বোর্ড দিয়ে এলাকাটি স্প্লিন্ট করুন। তারপর একটি স্লিং এবং সোয়াদ ব্যবহার করুন। বায়ু সংক্রান্ত স্প্লিন্ট গুলিও একটি এর বিকল্প। হাত এবং আঙুল, কৈশিক রিফিল দিয়ে পালস পরীক্ষা করুন। লক্ষণ এবং উপসর্গ: ব্যথা, ফোলাভাব এবং আঙুলের বিকৃতি। চিকিৎসা: টেপ ফ্র্যাকচার, আঙুল, অন্য সংলগ্ন আঙুল, একাধিক আঙুলের ফ্র্যাকচারের জন্য পুরো হাতটি আপনি স্প্লিন্ট করে দিন। পেলভিক আঘাতগুলির ক্ষেত্রে ব্যাপক রক্তক্ষরণের কারণে সেটি প্রাণঘাতী ক্ষতি হতে পারে। পেলভিক আঘাতের ক্ষেত্রে শক হতে পারে। পেলভিসকে আঘাত করার মতো যথেষ্ট শক্তিশালী যে কোনো শক্তি মেরুদণ্ডকেও আঘাত করতে পারে। পেলভিক আঘাতের লক্ষণ এবং উপসর্গ: ব্যথা হয়, বিশেষ করে যখন ইলিয়াক ক্রেস্ট বা পেলভিক হাড়ে চাপ প্রয়োগ করা হয়। চিত হয়ে শুয়ে পা তুলতে না পারা। পেলভিক আঘাতের জন্য প্রি হসপিটাল ট্রিটমেন্ট: রোগীর চলাচল আপনি কমিয়ে দিন। অসমর্থিত শ্রোণী দিয়ে রোগীকে রোল বা তুলবেন না। রোগীর পায়ের মধ্যে কুঁচকি থেকে পায়ের মাঝখানে একটি ভাঁজ করা কম্বল রাখুন এবং ক্রাভাটগুলি দিয়ে উপরের পা এবং নিচের পাকে আবদ্ধ করে রাখুন। রোগীকে একটি লম্বা ব্যাকবোর্ডে রাখুন। শকের জন্য ট্রিটমেন্ট দিন। নিতম্বের আঘাত: হিপ বা পেলভিক ফ্র্যাকচার বা স্থানচ্যুতির থেকে উপরের ফিমার ফ্র্যাকচারকে আলাদা করা খুব কঠিন। পেলভিক আঘাতকে জীবনহানির আঘাতের মতো সমানভাবে ভাবা উচিত। নিতম্বের আঘাতের লক্ষণ ও উপসর্গ: ব্যথা, ফোলাভাব এবং বিবর্ণতা। পা নাড়াতে না পারা। সম্ভাব্য পায়ের ঘূর্ণন বাইরের দিকে বা ভিতরের দিকে হয়ে ওঠা। নিতম্বের আঘাতের জন্য প্রি হসপিটাল ট্রিটমেন্ট: রোগীর পায়ের মধ্যে একটি ভাঁজ করা কম্বল দিয়ে পা বেঁধে রাখুন। বালিশ দিয়ে নিতম্বকে সমর্থন করুন। রোগীকে দীর্ঘ ব্যাকবোর্ডে স্থির করুন বা দীর্ঘ স্প্লিন্ট ব্যবহার করুন বাইরের উরু বরাবর পর্যন্ত। পা থেকে বগল পর্যন্ত এবং ভিতরের উরু বরাবর প্যাড ব্যবহার করুন। কুঁচকি থেকে পা পর্যন্ত ক্রাভেট দিয়ে সেগুলিকে নিরাপদ করুন। ফেমোরাল ইনজুরি: একটি ফেমোরাল
ফ্র্যাকচার ব্যাপক আভ্যন্তরীণ রক্তপাত সৃষ্টি করতে পারে, যা শক হতে পারে। প্রথমে জীবন হানির আশঙ্কার চিকিৎসা করুন। ফেমোরাল ফ্র্যাকচারের লক্ষণ এবং উপসর্গ: প্রায়ই ব্যথা তীব্র হয়, বিকৃতি হয়ে যায়, অনমনীয়তা হয়ে যায়, অঙ্গ ছোট হয়ে যায়। ফেমোরাল আঘাতের জন্য প্রি হসপিটাল ট্রিটমেন্ট: পা যদি সোজা অবস্থানে থাকে তবে দুটি প্যাডেড স্প্লিন্ট ব্যবহার করুন। একটি কুঁচকি থেকে পায়ের অভ্যন্তরীণ উরু বরাবর, অন্যটি বগল থেকে পায়ের বাইরের উরু বরাবর ক্রাভেট দিয়ে সেগুলিকে সুরক্ষিত করুন। হাঁটুর ইনজুরি এর লক্ষণ এবং উপসর্গ: ব্যথা, ফোলাভাব এবং বিকৃতি হয়ে যাওয়া। বাঁকানো অবস্থান: সেই অবস্থানেই স্থির করে দিন। ছোট প্যাডেড বোর্ড দিয়ে উপরের এবং নিচের হাড়গুলিকে বিভক্ত করুন। সোজা অবস্থান: দুটি প্যাড যুক্ত লম্বা স্প্লিন্ট ব্যবহার করুন। একটি কুঁচকি থেকে বাইরের উরুর ভিতরের দিকে এবং দ্বিতীয়টি নিতম্ব থেকে পায়ের বাইরের উরুতে, এবং সেগুলিকে ক্রাভেট দিয়ে নিরাপদ করুন। টিবিয়া বা ফিবুলার আঘাত এর লক্ষণ ও উপসর্গ: ব্যথা হওয়া, ফুলে যাওয়া এবং বিকৃত হয়ে যাওয়া। প্রি হসপিটাল ট্রিটমেন্ট: দুটি প্যাডযুক্ত লম্বা স্প্লিন্ট কুঁচকি থেকে পা এবং উরু থেকে পা পর্যন্ত ব্যবহার করুন। ক্রাভেট দিয়ে সেগুলিকে নিরাপদ করুন। বিকল্পভাবে একটি বদ্ধ আঘাতের জন্য একটি পরিধিগত স্প্লিন্ট বা বায়ু সংক্রান্ত স্প্লিন্ট ব্যবহার করুন। গোড়ালি এবং পায়ের আঘাত: লক্ষণ ও উপসর্গ: ব্যথা, ফুলে যাওয়া এবং বিকৃতি হয়ে যাওয়া। প্রি হসপিটাল ট্রিটমেন্ট: স্থিতিশীল করুন, জুতা এবং মোজা সরিয়ে ফেলুন। যদি সম্ভব হয় আঘাতটিকে খোলা রাখুন। একটি পরিধিযুক্ত বা গঠনযোগ্য স্প্লিন্ট ব্যবহার করুন, যেমন ক্রাভেট দিয়ে এগুলিকে সুরক্ষিত করুন। বিকল্পভাবে মাঝ উরু থেকে প্যাডেড বোর্ড বা বালিশও ব্যবহার করা যেতে পারে। এখন যেহেতু আমরা উপরের এবং নিচের অংশগুলিকে বিভক্ত করার বিষয়ে আরো ভালোভাবে বুঝতে পেরেছি, আসুন এখন স্প্লিন্টিং শব্দটি এবং স্প্লিন্টিং এর প্রকার এবং সাধারণ নিয়মগুলির সাথে স্প্লিন্টিং এর কারণগুলি সম্পর্কে শিখে নিই। স্প্লিন্ট হলো এমন একটি যন্ত্র যা শরীরের যে কোনো বেদনাদায়ক, ফোলা বা বিকৃত অংশকে স্থির করার জন্য ব্যবহৃত হয়। স্প্লিন্টিং এর প্রাথমিক উদ্দেশ্য হলো শরীরের অঙ্গগুলির আরো নড়াচড়া রোধ করা। যে কোনো স্প্লিন্ট কার্যকর হওয়ার জন্য এটিকে সংলগ্ন জয়েন্টগুলি এবং হাড়ের প্রান্তগুলিকে স্থির করতে হবে। স্প্লিন্টিং কৌশলগুলি পেশিবহুল সিস্টেমের অস্বাভাবিকতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। স্প্লিন্টিং এর প্রধান ব্যবহার ব্যথা এবং খিঁচুনিগুলির জন্য একটি অঙ্গকে সাময়িকভাবে স্থির করা, ফোলা ভাব হ্রাস করা এবং প্রদাহজনিত ব্যাধিগুলির কারণে কনটিউশন, মচকে যাওয়া, ক্ষত, ফাটল, স্থানচ্যুতি বা বেদনাদায়ক জয়েন্টগুলির সাথে সম্পর্কিত আরো সম্ভাব্য নরম টিস্যু বা নিউরোভাস্কিউলার আঘাতগুলি হ্রাস করা। আসুন এখন স্প্লিন্টিং এর কারণগুলি আমরা অন্বেষণ করি। স্প্লিন্টিং এর কারণগুলির মধ্যে রয়েছে হাড়ের টুকরো বা স্থানচ্যুত জয়েন্টগুলির নড়াচড়া রোধ করা, ব্যথা এবং যন্ত্রণা কমানো, নরম টিস্যুগুলির ক্ষতি কমানো, উদাহরণস্বরূপ স্নায়ু, ধমনী, শিরা এবং পেশি। একটি বন্ধ ফ্র্যাকচারকে একটি খোলা ফ্র্যাকচার হতে বাধা দেওয়া, রক্তক্ষরণ বা শক কমানো। পাঁচটি মৌলিক ধরনের স্প্লিন্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেগুলি হলো রিজিড স্প্লিন্ট, কনফার্মিং স্প্লিন্ট, ট্র্যাকশন স্প্লিন্ট, স্লিং এবং সোয়াত এবং ইম্প্রোভাইজড স্প্লিন্ট। আরো জানতে প্রতিটি স্প্লিন্টিং এর টাইপের উপর ক্লিক করুন। রিজিড স্প্লিন্ট: অঙ্গের শারীরবৃত্তীয় অবস্থানে থাকা প্রয়োজন। দীর্ঘ হাড়ের আঘাতের জন্য আদর্শ, যেমন পিচবোর্ড, কাঠ ইত্যাদি। ট্র্যাকশন স্প্লিন্ট: ফিমার ফ্র্যাকচারের জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। ইম্প্রোভাইজড স্প্লিন্ট: ইম্প্রোভাইজ স্প্লিন্টের ক্ষেত্রে একটি বই, পিচবোর্ড, বালিশ, কম্বল ইত্যাদি ব্যবহার করা হয়। কনফার্মিং স্প্লিন্ট: বিভিন্ন কোণায় ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন প্রান্তকে ঘিরে রাখা যেতে পারে, যেমন বায়ু বা ভ্যাকিউম স্প্লিন্ট। এখন স্লিং এবং সোয়াত: দুটি ত্রিভুজাকার ব্যান্ডেজ শরীরের বিপরীতে একটি আহত হাতকে ধরে রাখতে এটি ব্যবহৃত হয়। স্প্লিন্টিং এর পদ্ধতি নির্বিশেষে সাধারণ নিয়মগুলি নিম্নরূপ। সব ধরনের স্থিরকরণের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য। সম্ভব হলে সর্বদা আপনি রোগীর সাথে আপনার পরিকল্পনার কথা বলুন। আহত প্রান্তকে স্থির করার আগে রক্তপাতকে নিয়ন্ত্রণ করুন। জয়েন্টটিকে স্থির করার আগে সর্বদা আঘাতের স্থানের চারপাশে কাপড় কেটে ফেলুন। সাইট থেকে
সমস্ত গহনা সরিয়ে ফেলুন এবং পাশে রাখুন। পিএমএস বা নারী মোটর ফাংশন এবং সংবেদনকে মূল্যায়ন করুন। মৃদু ট্র্যাকশন দিয়ে হাড় সারিবদ্ধ করুন বা ব্যথা এবং ক্রিপ্টাস খারাপ হলে তা বন্ধ করুন। প্রসারিত হাড়ের প্রান্তগুলিকে আবার জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। যাই হোক, পুনরায় সাজানোর সময় তারা আবার জায়গায় পিছলে যেতে পারে। এটি ঘটে থাকলে তা নোট করুন। এটি প্রয়োগ করার আগে একটি স্প্লিন্ট প্যাড ব্যবহার করুন। যদি একটি জয়েন্ট আহত হয়, উপরের এবং নিচের হাড় সহ এটিকে স্থির করুন। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন উপায়ে আমাদের সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা উত্তরদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে, দুর্ঘটনাস্থলে উপস্থিত ক্ষতিগ্রস্তদের বিপদ থেকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবীরা উদ্ধারকারীদের সাহায্য করতে পারে আহতদের বহন করতে ম্যানুয়ালি বা স্ট্রেচার ব্যবহার করে। তারা আহতদের ড্রেসিং এবং স্থিতিশীল করার ক্ষেত্রে এমএফআর কে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকদের অবশ্যই সচেতন হতে হবে যে কিছু রোগীর অবস্থার জন্য বিশেষ কৌশলের প্রয়োজন, যাতে আঘাতগুলি আরো বাড়তে না পারে। এই ধরনের পরিস্থিতিতে তাদের একজন ডাক্তারের জন্য অপেক্ষা করা উচিত। স্বেচ্ছাসেবকরা একটি মৌলিক জীবন সমর্থন ব্যবস্থা রক্ষণাবেক্ষণে চিকিৎসা কর্মীদের সাহায্য করতে পারে। এর সাথে আমরা মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। চলুন মডিউলে আলোচিত মূল বিষয়গুলি একবার স্মরণ করে নিই। মাস্কুলোস্কেলিটাল আঘাত শরীরের আন্দোলন সিস্টেম প্রভাবিত করে। জয়েন্ট, পেশি, হাড় এবং সহায়ক কাঠামো জড়িত এর সঙ্গে। মানুষের পেশি এবং হাড়ের মাধ্যমে নড়াচড়া করতে সক্ষম করে। পাশাপাশি ক্যালসিয়ামের মতো খনিজগুলির স্টোরেজ সিস্টেম হিসেবেও এটি কাজ করে। এই সিস্টেমটি টেন্ডন এবং লিগামেন্টের মতো সংযোজক টিস্যু দ্বারা আন্তঃসংযুক্ত, যা শরীরকে স্থিতিশীলতা প্রদান করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল 206টি হাড় নিয়ে গঠিত, যা জন্মের সময় প্রাথমিক 300টি হাড় থেকে তৈরি হয়। মাস্কুলোস্কেলিটাল আঘাত কঠোর কার্যকলাপ, পুনরাবৃত্তিমূলক গতি বা আঘাতমূলক ঘটনার সাধারণ কাজ সম্পর্কিত সমস্যার কারণে হয়ে থাকে। ফ্র্যাকচার প্রায়ই দুর্ঘটনা বা পড়ে যাওয়ার কারণে হাড় দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত ব্যবহারের থেকে স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার এবং স্থানচ্যুতিগুলির প্রি হসপিটাল ট্রিটমেন্ট, পরীক্ষা, স্থিতিশীলতা এবং স্প্লিন্টিং আহত শরীরের অংশগুলিকে স্থির ও সমর্থন করে। এখন বিষয় সম্পর্কে আপনার বোঝার পরীক্ষার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে মাস্কুলোস্কেলিটাল ইনজুরিজ মডিউলটি সম্পন্ন করেছেন।